আজ পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার পর্ব ১৭, শেষ পর্ব, শেষের কবিতা। কলকাতা কলেজে পড়ে জ্যোতিশঙ্কর, থাকে কুলতলা প্রেসিডেন্সি কলেজের মেসে। অমিত তাকে প্রায় বাড়িতে নিয়ে আসে, খাওয়ায়, তার সঙ্গে নানা বই পড়ে নানা অদ্ভুত কথায় তার মনটাকে চমকিয়ে দেয়। মোটরে করে তাকে বেরিয়ে নিয়ে আসে। তারপর কিছুকাল জ্যোতিশঙ্কর অমিতের কোনো নিশ্চিত খবর পায় না। কখনো শুনে সে নৈনিতাল, কখনো উটকামণ্ডে। একদিন শুনলে অমিতের এক বন্ধু ঠাট্টা করে বলছে সে আজকাল কেটি মিত্তিরের বাইরেরকার রংটা ঘোচাতে উঠে পড়ে লেগেছে, কাজ পেয়েছে মনের মতো বর্ণান্তর করা। একদিন অমিত মূর্তি গড়বার শখ মেটাতো, কথা দিয়ে আজ পেয়েছে সজীব মানুষ। সে মানুষটিও একে একে আপন উপরকার রঙিন পাপড়িগুলো খসাতে রাজি, চরমে ফল ধরবে আশা করে। অমিতর বোন লিসি নাকি বলেছে যে কেটিকে একেবারে চেনাই যায় না, অর্থাৎ তাকে নাকি বড্ড বেশি স্বাভাবিক দেখাচ্ছে। বন্ধুদের সে বলে দিয়েছে তাকে কেতকী বলে ডাকতে। এটা তার পক্ষে নির্লজ্জতা। যে মেয়ে একদা ফিনফিনে শান্তিপুরে শাড়ি পরত, সেই লজ্জাবতীর পক্ষে জামা সেমিজ পরারই মতো। অমিত তাকে নাকি নিভৃতে ডাকে কেয়া বলে। এ কথাও লোকে কানাকানি করছে যে নৈনিতালের সরোবরে নৌকা ভাসিয়ে কেটি তার হাল ধরেছে, আর অমিত তাকে পড়ে শোনাচ্ছে রবি ঠাকুরের নিরুদ্দেশ যাত্রা। কিন্তু লোকে কি না বলে, জ্যোতিশঙ্কর বুঝে নিল অমিতের মনটা পাল তুলে চলে গেছে ছুটিতত্ত্বের মাঝদরিয়ায়। অবশেষে অমিত ফিরে এলো। শহরে রাষ্ট্র কেতকীর সঙ্গে তার বিয়ে, অথচ অমিতর নিজ মুখে একদিনও জ্যোতি এই প্রসঙ্গ শোনেনি। অমিতর ব্যবহারেও অনেকখানি বদল ঘটেছে। পূর্বের মতোই জ্যোতিকে অমিত ইংরেজি বই কিনে উপহার দেয়, কিন্তু তাকে নিয়ে সন্ধেবেলায় সেসব বইয়ের আলোচনা করে না। জ্যোতি বুঝতে পারে আলোচনার ধারাটা এখন বইছে এক নতুন খাদে। আজকাল মোটরে বেড়াতে সে জ্যোতিকে ডাক পারে না। জ্যোতির বয়সে একথা বোঝা কঠিন নয় যে অমিতর নিরুদ্দেশ যাত্রার পার্টিতে তৃতীয় ব্যক্তির জায়গা হওয়া অসম্ভব। জ্যোতি আর থাকতে পারলে না। অমিতকে নিজেই গায়ে পড়ে জিজ্ঞাসা করলে, অমিতা, শুনলাম মিস কেতকী মিত্রের সঙ্গে তোমার বিয়ে? অমিত একটুখানি চুপ করে থেকে বলল, লাবণ্য কি এ খবর জেনেছে? না, আমি তাকে লিখিনি। তোমার মুখে পাকা খবর পাইনি বলে চুপ করে আছি। খবরটা সত্যি, কিন্তু লাবণ্য হয়তো বা ভুল বুঝবে। জ্যোতি হেসে বললে, এর মধ্যে ভুল বোঝবার জায়গা কোথায়? বিয়ে করো যদি তো বিয়েই করবে, সোজা কথা। দেখো জ্যোতি, মানুষের কোনো কথাটাই সোজা নয়। আমার ডিকশনারিতে যে কথায় এক মানে বেঁধে দিই, মানব জীবনের মধ্যে মানেটা 7খানা হয়ে যায়, সমুদ্রের কাছে এসে গঙ্গার মতো। জ্যোতি বললে, অর্থাৎ তুমি বলছো বিবাহ মানে বিবাহ নয়? আমি বলছি বিবাহের 1000খানা মানে। মানুষের সঙ্গে মিশে তার মানে হয়, মানুষকে বাদ দিয়ে তার মানে বের করতে গেলেই ধাঁধা লাগে। তোমার বিশেষ মানেটাই বলো না। সংজ্ঞা দিয়ে বলা যায় না, জীবন দিয়ে বলতে হয়। যদি বলি ওর মূল মানেটা ভালোবাসা, তাহলেও আর একটা কথায় গিয়ে পড়বে। ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরও বেশি জ্যান্ত। তাহলে অমিতদা, কথা বন্ধ করতে হয় যে। কথা কাঁধে নিয়ে মানের পিছন পিছন ছুটব, আর মানেটা বায়ে তাড়া করলে ডাইনে, আর ডাইনে তাড়া করলে পায়ে মারবে দূর। এমন হলে তো কাজ চলে না। ভায়া, মন্দ বলনি। আমার সঙ্গে থেকে তোমার মুখ ফুটেছে। সংসারের কোনো মতে কাজ চালাতেই হবে, তাই কথার নেহাত দরকার। যেসব সত্যকে কথার মধ্যে কুলোয় না, ব্যবহারের হাটে তাদেরই ছাঁটি। কথাটাকেই জাহির করি। উপায় কি? তাতে বোঝাপড়াটা ঠিক না হোক, চোখ বুজে কাজ চালিয়ে নেওয়া যায়। তবে কি আজকের কথাটাকে একেবারে খতম করতে হবে? এই আলোচনাটা যদি নিতান্তই জ্ঞানের গরজে হয়, প্রাণের গরজে না হয়, তাহলে খতম করতে দোষ নেই। ধরে নাও
ধরে নাও না প্রাণের গরজে। সাবাস, তবে শোনো, এইখানে একটু পাদটিকা লাগালে দোষ নেই। অমিতর ছোট বোন লিসির স্বহস্তে ঢালা চা যদি আজকাল মাঝে মাঝে প্রায়ই পান করে আসছে। অনুমান করা যেতে পারে যে সেই কারণেই ওর মনে কিছুমাত্র ক্ষোভ নেই যে অমিত ওর সঙ্গে অপরাহ্নে সাহিত্যালোচনা এবং সায়াহ্নে মোটরে করে বেড়ানো বন্ধ করেছে। অমিতকে ও সর্বান্তকরণে ক্ষমা করেছে। অমিত বললে, অক্সিজেন একভাবে বয়, হাওয়ার অদৃশ্য থাকে, সে না হলে প্রাণ বাঁচে না। আবার অক্সিজেন আরেকভাবে কয়লার সঙ্গে যোগে জ্বলতে থাকে, সেই আগুন জীবনের নানা কাজে দরকার। দুটোর কোনোটাকেই বাদ দেওয়া চলে না। এখন বুঝতে পেরেছ? সম্পূর্ণ না, তবে কি না বোঝার ইচ্ছে আছে। যে ভালোবাসা ব্যাপ্তভাবে আকাশ মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ। যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুতে যুক্ত হয়ে থাকে, সংসারে সে দেয় আসঙ্গ। দুটোই আমি চাই। তোমার কথাটা ঠিক বুঝছি না, সেইটাই বুঝতে পারি না। আর একটু স্পষ্ট করে বলো অমিতদা। অমিত বললে, একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলাম আমার ওড়ার আকাশ। আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি, কিন্তু আমার আকাশটাও রইল। কিন্তু বিবাহে তোমার ওই সঙ্গ আসঙ্গ কি একত্রেই মিলতে পারে না? জীবনে অনেক সুযোগ ঘটতে পারে, কিন্তু ঘটে না। যে মানুষ অর্ধেক রাজত্ব আর রাজকন্যা একসঙ্গে মিলিয়ে পায়, তার ভাগ্য ভালো। যে তা না পায়, দৈবক্রমে তার যদি ডান দিক থেকে মেলে রাজত্ব আর বাঁ দিক থেকে মেলে রাজকন্যা, সেও বড় কম সৌভাগ্যের নয়। কিন্তু তুমি যাকে মনে করো রোমান্স, সেইটিতে কমতি পড়ে একটুও না। গল্পের বই থেকেই রোমান্সের বাধা বরাদ্দ ছাঁচে ঢালাই করে জোগাতে হবে নাকি? কিছুতেই না। আমার রোমান্স আমি সৃষ্টি করব। আমার স্বর্গেও রয়ে গেল রোমান্স, আমার মর্তেও ঘটাবো রোমান্স। যারা ওর একটাকে বাঁচাতে গিয়ে আরেকটা দেউলে করে দেয়, তাদেরই তুমি বলো রোমান্টিক। তারা হয় মাছের মতো জলে সাঁতার দেয়, নয় বেড়ালের মতো ডাঙায় বেড়ায়, নয় বাদুড়ের মতো আকাশে ফেরে। আমি রোমান্সে পরমহংস। ভালোবাসার সত্যকে আমি একই শক্তিতে জলে স্থলেও উপলব্ধি করব, আবার আকাশেও। নদীর চরে রইল আমার পাকা দখল। আবার মানুষের দিকে যখন যাত্রা করব, সেটা হবে আকাশের ফাঁকা রাস্তায়। জয় হোক আমার লাবণ্যের, জয় হোক আমার কেতকীর, আর সব দিক থেকেই ধন্য হোক অমিত্রা। জ্যোতি স্তব্ধ হয়ে বসে রইল। বোধ করি কথাটা তার ঠিক লাগলো না। অমিত তার মুখ দেখে ঈষৎ হেসে বলল, দেখো ভাই, সব কথা সকলের নয়। আমি যা বলছি হয়তো সেটা আমারই কথা, সেটাকে তোমার কথা বলে বুঝতে গেলেই ভুল বুঝবে, আমাকে গাল দিয়ে বসবে। একের কথার উপর আর এক মানে চাপিয়ে পৃথিবীতে মারামারি খুনোখুনি হয়। এবার আমার নিজের কথা স্পষ্ট করেই না হয় তোমাকে বলি। রূপক দিয়েই বলতে হবে, নইলে এইসব কথার রূপ চলে যায়, কথাগুলো লজ্জিত হয়ে ওঠে। কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়ায় তোরা জল। প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা, সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়। আমার মন তাতে সাঁতার দেবে। যদি একটু কুণ্ঠিত হয়ে বললে, কিন্তু অমিতদা, দুটোর মধ্যে একটাকেই কি বেছে নিতে হয় না? যার হয় তারই হয়, আমার হয় না। কিন্তু শ্রীমতী কেতকী যদি, তিনি সব জানেন, সম্পূর্ণ বোঝেন কি না বলতে পারিনি, কিন্তু সমস্ত জীবন দিয়ে এইটাই তাকে বোঝাবো যে তাকে কোথাও ফাঁকি দিচ্ছি নে। এও তাকে বুঝতে হবে যে লাবণ্যের কাছে তিনি ঋণী। তা হোক, শ্রীমতী লাবণ্যকে তো তোমার বিয়ের খবর জানাতে হবে। নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে একটি চিঠি দিতে চাই, সেটি তুমি পৌঁছে দেবে? দেব। অমিতর চিঠি। সেদিন সন্ধ্যাবেলায় রাস্তা শেষে এসে যখন দাঁড়ালুম, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। আজও এসে থামলুম একটা রাস্তার শেষে।
এই মুহূর্তটির উপর একটি কবিতা রেখে যেতে চাই। আর কোনো কথার ভার সইবে না। হতভাগা নিবারণ চক্রবর্তী যেদিন ধরা পড়েছে সেদিন মরেছে অতি শৌখিন জলচর মাছের মতো। তাই উপায় না দেখে তোমারই কবির উপর ভার দিলুম আমার শেষ কথাটা তোমাকে জানাবার জন্য। তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ্য লোকে তোমার অন্তিম আগমন। লোভিয়াছি চিরস্পর্শমণি, আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি। জীবন আধার হলো সেই ক্ষণে পাইনু সন্ধান, সন্ধ্যার দেউলি দ্বীপ চিত্তের মন্দিরে তব দান। বিচ্ছেদের হোমবন্যী হতে পূজা মূর্তি ধরে প্রেম দেখা দিল দুঃখের আলোতে। মিতা। তারপরেও আরও কিছুকাল গেল। সেদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে। অমিত গেল না। আরাম কেদারায় বসে সামনের চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যর লেখা এক চিঠি তার হাতে দিলে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যর বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। অপর পাতে